শুরু হচ্ছে পিয়ালি বই ঘরের নাটক বুড়ো আংলা। হৃদয় বলে ছেলেটা নামেই হৃদয়, দয়া মায়া তার একটুও ছিল না। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বলতা, ইঁদুরের গর্তে জল, বলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তাই নাকে তার দিয়ে নথ পরিয়ে দেওয়া, বেড়াল ছানা কুকুর ছানা লেগে কেকড়া ধরিয়ে দেওয়া, পিচুটি লাগিয়ে আসা, বাবার চাদরে চোর কাটা বিধিয়ে দেওয়া, মায়ের ভাড়ার ঘরে আমশির হাড়িতে আলসোলা ভরে দেওয়া। এমনই নানা উৎপাতে মানুষজন, পশু পাখি, কীট পতঙ্গ সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দু চোখে দেখতে পারত না। হৃদয়ের বাপ মা আমতলি গায়ের প্রজা, দুজনেই বুড়ো হয়েছে। হৃদয় তাদের এক ছেলে, অথচ ছেলেটা না শিখলে লেখাপড়া, না শিখলে চাষবাসের কাজ, কেবল নষ্টামি করে বেড়াতে লাগলো। ঘুলঘুলিটার বাইরে একটি ডালিম গাছ, ডালিমের উপরে ময়ূরের মতো রং কি একটা পাখি এসে শীষ দিতে লাগলো। হৃদয় নাগালে ঠিক বাইরেতে বসে সে পাখিটাকে ছুঁড়ে মারবার জন্য কিছু একটা খুঁজতে চারিদিকে চাইছে। এমন সময় দেখলে ঘরের কোণে দেওয়াল জুড়ে রয়েছে মস্ত বড় এক সিন্ধুক। সে সিন্ধুকে কি যে আছে তার হৃদয় এ পর্যন্ত দেখেনি, কিন্তু সে জানে তার ঠাকুর দাদা, তার দাদা, তার দাদা, তার আবার দাদার দাদা, এমনই কত পুরুষের বাসন গয়না আর যা কিছু দামি আশ্চর্য সামগ্রী এই সিন্ধুকটায় জমা আছে। লক্ষ্মী পুজোর দিন হৃদয়ের মা এই সিন্ধুককে সিঁদুরের ফোঁটা, ধানের শীষ দিয়ে সাজিয়ে পুজো করে। ঢিপ ঢিপ প্রণাম করে কতবার হৃদয়কে বলেছে, আরে দেখিস ওতে পা দিস না, ওতে লক্ষ্মী আছেন। হৃদয় ইঁদুর অনেক দেখেছে, গণেশের গল্পেও অনেক শুনেছে, কিন্তু জ্যান্ত গণেশ সে কখনো দেখেনি। গণেশায় নমো নমো, আদি ব্রহ্ম নিরুপম, পরম পুরুষ পরাৎপর, খর্বস্থূল কলে বড়, গজমুখ লম্বদর, মহাযোগী পরম সুন্দর। ঝপ বাবা গো, বেশ হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। মার মার ঘের ঘাড় হান হান হাকিছে, হুফাপ ধুপদা পাশ পাশ ঢাকিছে, অট্ট অট্ট ঘট্ট ঘট্ট ঘোড়াস হাসিছে, হুম হাম খুম খাম ভীম শব্দ ভাসিছে, পাদঘাই ঠাই ঠাই জোড়ালাথি ছুটিছে, খণ্ড খণ্ড লণ্ড ভণ্ড বিস্ফুলিঙ্গ উঠিছে, ফুল তাউল কুল কুল ব্রহ্মডিম্ব ফুটিছে, ভস্য শেষ শৈল দেশ রেণু বেণু উড়িছে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে চিংড়ি মাছের জল ছেটাস? থাক তুই বুড়াংলার জগ হয়ে। আমি মাটির গণেশ ভেঙে ফেললাম, বাবা দেখলে আমায় আস্ত রাখবে না। আসলেটা আবার এসেছে। হ্যাঁ চালাকি করবি তো কামড়ে দেবো, এখন তুই ছোট হয়ে গেছিস, মনে নেই?
আগের মতো আর বাহাদুরি চলবে না বলছি। হ্যাঁ গো সবাই, কি করা যায়? গণেশ ঠাকুর তো সাপ দিয়ে গেলেন, জগ হয়ে থাক। তা জগ কাকে বলে? এই বুড়ো আঙ্গুলের মতো ছোট থাকা, না আরো ভয়ানক কিছু হবে? ঠাকুর, এবারে মতো মাফ করো, এমনটি আর কখনো হবে না। ঘাট হয়েছে, জগ কাকে বলে বলে দাও। কেমন যেমন কর্ম তেমনি ফল। এখন থাকবে পাতালে জগ হয়ে অন্ধকারে বসে, আর আলো দিয়েও আসতে পাবে না, বাপ মাকেও দেখা হবে না। ভাই, জগ কিরকম? সেখানে লোকে ছেলেপিলে না বলে বুড়ো মরবার সময় জগ বসাতো। জগ বসানো নয়, জগ বসানো। আগে একটা করে চোর কুটুরে ছিল, ডাকাত খুললে সে ঘরে মেঝেতে নিয়ে গ্যাসের আগে লুকিয়ে থাকতো। সেই অন্ধকার চোর কুটুরের নিচে পাতালের মধ্যে ইঁদুর মতন জায়গায় লোকে কখনো কখনো জগ বসাতো। ছেলেরা দিয়ে খুঁজে খুঁজে তোমার মতন নিডর দুষ্ট ছেলে তারা ধরে এনে ভালো কাপড় টিপ দিয়ে বুনে পাতামি করে সাজায়। তেমনি করে সে অন্ধকার পাতাল পড়িতে এক থালা খাবার, এক ভাত জল মিস্ত্রি খেতে না খেয়ে জ্ঞান না করে সব ধনদোলা জমা আছে তারই কাছে বসিয়ে দিয়ে কি বিধিম জ্বালিয়ে কি এই জকের ধন তুমি আগলে থাকো, যেখানে আসবে তাকে যেন সাপে খায়। রিং রিং হপ বলে পুরো গর্তের মুখে কি মস্ত পাথর চাপা দিয়ে বেরিয়ে আসতো। তারপর আর কি? যাদের খারাপ খাবার ভারী জল ফিরে গেলে সেটা রোগা হয়ে শুকিয়ে শুকিয়ে মরে যেত। পৃথিবীটাও তেল ফুরিয়ে নিভে গেলে অন্ধকারে দাসপোকা সব ভিড়ে তার গায়ের মাংস খেয়ে ফেলতো। সেই সময় সব দাসের লোকে হাড়ি ভেঙে বেরিয়ে এসে মেয়েরা ছেলের বাবা মাথার ফুলটার মধ্যে বাসা বাঁধত। আর ছেলেটা অন্ধকারে খিদের জ্বালায় কেবলই শুনলে না? এখন ছেলেটা তোমাকে দেখিয়েছে কি ধরে জকে বসিয়েছে। পালাও এই বেলা, মানুষের কাছে আর এগিয়েও না, ধরা পড়লে মুশকিল। ভাই, আমি কি আর মানুষ হব না? গণেশ ঠাকুরের গয়না হলে তোমার আর মানুষ হওয়া হচ্ছে না। গণেশ ঠাকুর, ও গণেশ ঠাকুর, কোথায় গেলে? হৃদয় এখনো থেকে থেকে ভুলে যাচ্ছে যে সে আর বড় নেই। আগেকার মতো ঘরের দাওয়া থেকে নামতে গেছে আর অমনি চিৎপাত। গোটাগত ছাতারে পাখি বাঁশঝাড়ের তলায় শুকনো পাতা উল্টে ফড়িং খেয়ে বেড়াচ্ছিল। বুড়ো আংলা ডিগবাজি খেয়ে পড়ে যেতে বলে উঠল, ছি ছি, ও হৃদয় হলো কি? ছি ছি, বেশ হয়েছে দুও, বেশ হয়েছে। ছি ছি, বেশ হয়েছে, ঠিক হয়েছে। বুড়ো আংলা, বুড়ো আংলা, কেমন আমার ঝুটি ধরে টানবি? যেমনি কর্ম তেমনি ফল। বুড়ো আংলা, বুড়ো আংলা, বুড়ো আংলা, বুড়ো আংলা, বুড়ো আংলা, বুড়ো আংলা। মেনি, ও মেনি, বলো না মেনি, গণেশ ঠাকুর কোন দিকে গেলেন? গণেশ ঠাকুর কাছেই এক জায়গায় আছে, কিন্তু তোমাকে বলছি নে বাপ। লক্ষ্মীটি বলো, তিনি আমার কি দশা করেছেন দেখেছো? তোমায় দেখে দুঃখ হবে না? আমার লেজে কত কাকড়া ধরিয়েছো তুমি। তোমাকে গণেশের খবর দেব না তো দেব কাকে? দেখবি লেজ ধরে টানা কাকে বলে? আবার বলছি, এখনো বুঝি শিক্ষা হয়নি? বুড়ো আংলা কথাকার, জানিস এক্ষুনি নেংটিদের মধ্যে তোর ঘাড় মটকে খেয়ে ফেলতে পারি। ব্যাস, আচ্ছা এইটুকু শাস্তি দিয়ে ছেড়ে দিলুম। তোর মায়ের অনেক নিমক খেয়েছি, আজ দেখিয়ে দিলুম তোর জোর বেশি না আমার জোর বেশি। যা। ধলা গাই, কালো গাই, কমলে গাই, তিন গাই গোয়ালে বাঁধা। হৃদয় কাছে আসতেই তারা এমনই হামাহামি দাপাদাপি শুরু করে দিলে যে মনে হলো 30টা ষাঁড় সেখানে হুটোপুটি লাগিয়েছে। মাথার উপর ধর্ম আছে।
ঢিল মারা হতো, আর সেদিন আমাকে জুতো ছুড়ে মারা ছিল। আজকে রাত আমার পুরো ঘা খেয়ে যায়। ওই ডুবিবার সময় কেড়ে উল্টে দিয়ে আগে নাচতে বোধ করে তবেই ছাড়। আহা, এমন দিন নেই ছেলে গো, অনেকটা তার সঙ্গে লাগা। হাম্বা 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 হাম্বা। কোথায় যাব? কি করব? আমি শিব ঠাকুরের বাড়ি যাব, কৈলাস পর্বতে গণেশ ঠাকুরকে খুঁজতে যাবই। সেই সময় পিছল শ্যাওলা রাস্তা দিয়ে গুগলি আস্তে আস্তে চলেছে। গুগলি হৃদয়কে শুধোলে। কোথায় যাওয়া হচ্ছে এত তাড়াতাড়ি? আগে কৈলাস পর্বতে শ্রী শ্রী গণেশ ঠাকুরের চরণে কিছু নিবেদন করতে যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি গঙ্গাসাগরে স্নান করতে যেতেছি। কতদিনে সেখানে পৌঁছাবেন? যে কয়দিনে পারি। কৈলাস পর্বতে তুমি কখন পৌঁছাবে? বোধহয় 2-4 দিনেই যাব। আর আমি বোধ করি 1.5 দিন টকের মধ্যেই গঙ্গাসাগরে পৌঁছে যাব। কি বলো? তা কেমন করে হবে? যে গুটি গুটি আপনি চলেছেন তাতে ওই হাসপুকুর যেতেই তো আপনার 1 দিন লাগবে। ওখান থেকে না হয় বড়জোর একটা দিনই লাগুক, পুকুরের ওপারটাতেই তো সমুদ্র। তবেই হয়েছে, পুকুরের ওধারে পুকুর পার, তারপরে সবজি খেল, তার ওধারে বন, বনের পর নদী, নগর, উপনগর, উপদ্বীপ, উপসাগর, যেখানে গঙ্গা স্রোত গিয়ে পড়েছে। 1.5 দিন কি 1.5 বছরে সেখানে পৌঁছাতে পারবেন কিনা সন্দেহ। কেন মিছে আছেন? যান নিজের ঘরে গিয়ে বসে থাকুন। আর তুমি ভাবছো দিন চারেকে কৈলাস পর্বতে যাবা এই পিঁপড়ার মতো সরু সরু ঠ্যাং চালিয়ে? যদি দিনরাত চলে যেতে পারো, তথাপি 4 বছরেও তুমি সেখানে পৌঁছতে পারবে কিনা সন্দেহ। এই আমতলি, ইহার পর জামতলি, তেঁতুলতলি, বটতলি, অমনি পরপর কত যে গ্রাম তার ঠিকানা নেই। তারপর নদী, নগর, উপনগর, উপবন, তারপরে যে চিত্রকূট, ত্রিকূট, পরেশনাথ, চন্দ্রনাথের পাহাড় পর্বত, তারপর বিন্ধ্যাচল, তারপর সীমাচল, তারপরে হিমাচল, তারপর রামগিরি, তারপর ধবলাগিরি, তারপর মানস সরোবর, উহার উধারে তিব্বত, আরো উধারে কৈলাস পর্বত। ঘরের ছেলে ঘরে গিয়ে বসে থাকুন। যান, আমি যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে যাব। আর আমিও যেখানে যাব বলে বেরিয়েছি এই বেদ্ধকালে, সেখানে না যাই আমি ছাড়বনি। ঠিক সেই সময় খোড়া হাঁস পুকুর থেকে ছপ ছপ করে উঠে এসে টুপ করে গুগলিটাকে খেয়ে মাঠের দিকে চলল। খপ! হৃদয় তাকে শুধোলে। কোথায় যাওয়া হচ্ছে এত তাড়াতাড়ি? মানস সরোবরে। হৃদয় দেখলে বড় সুবিধে, মানস সরোবর পর্যন্ত হাঁসের সঙ্গে যাওয়া যাবে, তারপরেই তিব্বত, তারপরেই তো কৈলাস। সে আর কোনো কথা না বলে তার মা সুবচনে ব্রত করতে যে হাঁস পুষেছিল তারই সঙ্গে বেরিয়ে পড়ল ঘর ছেড়ে। উত্তর থেকে বড় নদী যেখানে ব্রহ্মপুত্রের জলে এসে মিলেছে, ঠিক সেই বাঁকের মুখেই কতকালের পুরানো ডিমরুয়ার আসামি রাজা আডিমাউয়ের নাটবাড়ি। নাটবাড়ির নিচে নদী মজে গিয়ে মস্ত চর পড়েছে। এত কাল থেকে হাড়গিলে পাখিরা এই চর দখল করে আছে যে ক্রমে চরটার নাম হয়ে গিয়েছে হাড়গিলে চর। হৃদয় আর কোনো কথা না বলে সেই চর পেরিয়ে নাট মন্দিরে এসে পৌঁছায়, সাথে চকা হাঁস। এখানে এসে দেখা লক্ষ্মী পেঁচার সাথে। লক্ষ্মী পেঁচা, আমাকে এখনই দুয়ারের উপরে যে কুলুঙ্গিতে গণেশ ঠাকুর বসে আছেন তার কাছে নিয়ে চলো। ঠাকুর তো এখন শয়ন করছেন, ঠাকুর ঘরের দরজা এখন বন্ধ। পুরনো দরজা খুলে নিতে কতক্ষণ? চলো পথ দেখাও। শোনো শোনো, এই ভোর চতুর্দশী রাতে পুরো বাড়িতে একা দিতে ফোন করছে
যদি বিজয় পায় আমাকেও সঙ্গে দিতে দাও। অমনি হাড়গিলে রাজা তাড়াতাড়ি বলে উঠল, না 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 না, সে হতে পারে না। তুমি গেলে গোল হবে। বুরুঞ্জিতে লিখেছে এই ভূত চতুর্দশীর দিনে এই অঙ্গুলি প্রমাণ মানুষটি এসে নাটবাড়ির মুশিকদের পুনঃপ্রতিষ্ঠা করে সুসৌভাগ্য বৃদ্ধি করবে। তুমি গেলে শাস্ত্রের কথা মিথ্যা হয়ে যায়। এই নাও, শনিবারের অমাবস্যায় তোলা এই মানকচুর শিকড়টি রাখো, ভূত পালাবে। হৃদয় ঝাঁকড়া চুলের মধ্যে কচুর শিকড় গুজে চিলের ছাদের ঘুরোনো সিঁড়ি দিয়ে ক্রমাগত নেমে চলেছে, মনে মনে ভূতের মন্তর আওড়াতে আওড়াতে। ভূত চতুর্দশী রাত্রি, এমন অন্ধকার যে ভূতকে পর্যন্ত দেখা যায় না। সেই অন্ধকারে চিলের ছাদের ঘুরোনো সিঁড়ি দিয়ে পেঁচা হৃদয়ের সঙ্গে ক্রমাগত নেমে চলেছে। দুদিকে পিছল পাথরের দেয়াল, আর মাঝে মাঝে এক একটি ঘুলঘুলি, সেইখান থেকে যা একটু আলো আর বাতাস আসতে পায়। হৃদয় টিকটিকির মতো পায়ে পায়ে নেমে চলেছে, আর পেঁচা অন্ধকারে কোন দিকে চলেছে সেই জানে। সে কেবল এক একবার হাঁকছে, আর সেই ডাক শুনে হৃদয় চলেছে স্ক্রুয়ের প্যাচের মতো পাক দেওয়া সিঁড়ি পার হয়ে অন্ধকারে। বলে উঠল, কখনো বায়ে, কখনো ডাইনে, কখনো উঁচায়, কখনো নিচায়। এইভাবে হৃদয় চলেছে। হৃদয় চোখে যেন নানা রকম বিভীষিকা দেখছে। হঠাৎ শুনলে পাথরের গায়ে কে যেন নখ আঁচড়াচ্ছে। হঠাৎ ওদিকে কারা যেন দুদ্দার করে পালিয়ে গেল। হঠাৎ গোটা কতক চোখ আলেয়ার মতো জ্বলেই আবার নিভে গেল। কে যেন ইলিশ মাছের জাল নাকের কাছে ঝেড়ে দিয়েই পালিয়ে গেল। হঠাৎ গরম হাওয়া মুখে এসে লাগলো, তারপর ঠান্ডা বাতাস এসে কাঁপিয়ে দিলে। ঠিক সেই সময় মাথার উপরে ঘটং ঘং করে রাত 12টার ঘড়ি পড়ল। আর অমনি দপদপ করে এসে দেওয়ালের পিদিম জ্বালিয়ে দিলে, আর ঘন্টা নাড়তে নাড়তে এক ভয়ঙ্কর কাপালিক ব্রহ্মদৈত্য মরার মাথার খুলিতে সলতে জ্বালিয়ে উপস্থিত হয়ে বললে, গলে দোলে ভীষণ রুদ্রাক্ষের মালা, পিঙ্গল নয়নে যেন মহেশের কোপানল জ্বালা। হৃদয় দেখলে ঘরের মধ্যে কালো প্রকাণ্ড এক মূর্তি, তাতে কতকালে রক্ত চন্দনের ছিটে। ভৈরবটির জিভ লক লক করছে, গায়ে হিরে সোনা জহরত মুন্ডমালা ঝুলছে। ব্রহ্মদৈত্যী আরতি আরম্ভ করলো। আরে এখানে নয়, পাশের কুঠুরিতেই গণেশ ঠাকুরের সভা। লাগায়া আগে বকের সঙ্গে আমার আলাপ আছে। ইঁদুরা বিপদে পড়েছে বলে তাদের হয়ে আমি লড়াই করতে চাই, সেই জন্য আপনার জয় ডাকটি আমার চাই। দেখ তেরি আইয়ে বাবু, আইয়ে বাবু, আইয়ে বাবু, আইয়ে বাবু। পেঁচার সঙ্গে আর একটা হাতিসুরা গজদন্তের ছিলেনের মধ্যে দিয়ে গণপতি গণেশের বৈঠকখানে এনে হাজির করে দিল। হৃদয় দেখলো ঘরের উত্তর গায়ে মস্ত একটা গেদা তক্তা পোষে স্থান ধুতি মেরজাই পরে হেলান দিয়ে বসে আছে। তার মোটা পেটও নেই, গজদাদও নেই, সুরও নেই, দিব্যি দেবতার মতো চেহারা। ইনি রাজা গণেশ, এনার কাছে যা দরবার করার আছে করো। হৃদয়ের মুখে কোনো কথা নেই। ইনি গণেশ ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বললে, মশাইয়ের নাম?
আমি গণপতি, কি চাই? যে ইঁদুরগুলিতে চড়ে মশাই ঘুরে বেড়ান সেগুলি বড় বিপদে উপস্থিত। ইঁদুর? আমি তো কখনো ইঁদুরে চড়িনি। আপনি ভুলে আছেন, হস্তি বেশ ধরে আপনি যখন হাওয়া খেতে বেরোন ইঁদুরগুলি যে আপনার গাড়ি। তুমি পাগল নাকি? আমাকে শুদ্ধ গাড়ি টেনে চলতে পারে যে ইঁদুর, তাকে তুমি কোথায় দেখলে? ছেলেবেলায় দুই একটা ইঁদুর পুষেছিল, কিন্তু সব কটার বাচ্চা হয়ে আমার ঘরে এমনই উৎপাত লাগালে যে সব কটাকে ইঁদুর কলে ধরে বিদায় করেছি। তুমি ভুল খবর শুনেছো, আমি ইঁদুরে চড়িনি। সে কি মশাই, ঘরে ঘরে ইঁদুর চড়া আপনার ছবি। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি ঢোল বাজিয়ে আপনি ইঁদুর নাচ করছেন, আমাকে সাপ পর্যন্ত দিয়ে এলেন, এখন আমার সাথে ছলনা করছেন। বাবু আমি যাই করি এইটুকু যেন, আমি সাপও দিইনি, ছলনাও করিনি, ইঁদুরেও চড়িনি, ঢোলকও পিটোইনি কোনোদিন। ওই হোলিতে দেওয়ালিতে মাঝে মধ্যে আমার দারোয়ানগুলো ঢোল পিটিয়ে আমার কান ঝালাফালা করে দেয়। ওদের গিয়ে শুধু যদি আর কোনো গণেশ থাকেন তো বলে দেবেন। মশাই যে আমাকে সাপ দিলেন, এখন সাপ পাতে না পেলে তুমি মারা যাই। কোনো সাপের উজাতে শুধু গিয়ে বলে দেবে কে তোমাকে সাপ দিয়েছে আর কেমন করে সাপ আনতে হবে। মশাই আমি গরিব। আরে বাবা যাও, আমাকে বিরক্ত করো না। হৃদয় জানতো স্তুতি করলে দেবতারা খুশি হয়, তাই সে গলায় বস্তার পরে গণেশের রূপ বর্ণনা করতে করতে গণেশ বন্দনা শুরু করে দিল। খরপোশ তোলো, কলে পাড়ো, গজমুখ লম্বোদর, বিঘ্ন নাশ করো বিঘ্নরাজ, পুজো হোম যোগে যোগে তোমার অর্চনাগে, তব নামে সিদ্ধ সর্বকাজ। আরে রাম রাম, কি বাজে বকছো? তুমি তো দেখছি ভারী বিপদে ফেললে। রসো, আমার একটু বিশেষ কাজ আছে, আমি একটু বাড়ির মধ্যে থেকে আসছি। গণেশের 64 কলা বউ এতক্ষণ ঘরের মধ্যে কি হচ্ছিল উঁকি দিয়ে দেখছিলেন। কর্তা উঠে যেতেই গণেশ দাসীকে দিয়ে হৃদয়কে ডেকে শুধোলেন। হ্যাঁ গা, তুমি কর্তার কাছে কি নালিশ করেছো? ও মা, এই দরবার করতে এসেছো তা বলতে হয়। ওই আমাদের কুমোর গো, কর্তার যে মূর্তিগুলো গড়ে গড়ে ভট্টাচার্য মশাইয়ের হাতে দিয়ে লোকের ঘরে ঘরে বিক্রি করতে পাঠান, সেই গণেশের তুমি বুঝি সন্ধান করেছো। ওই দারোয়ান থেকে বলো, সে তোমাকে সেই গণেশের দোকান দেখিয়ে দেবে। ভালো থেকো, ভালো থেকো। হৃদয় কলা বউদের পেন নাম করে দারোয়ানজির সঙ্গে আর একটা ঘুপসি ঘরে গিয়ে দেখলে দোকান ঘরের এক এক কুলুঙ্গিতে এক এক রকমের গণেশ। গোবর গণেশ, তিনি কলম হাতে পুঁথি লিখছেন। সিদ্ধির দাতা গণেশ, তিনি এক হাড়ি দিল্লির লাড্ডু নিয়ে বসেছেন। হেরম্ব গণেশ, তিনি আড়ম্বর করে ঢোল পিটছেন। গণেশ দাদা চিনতে পারেন? বুম বুম চটপট তৎকরং কুণ্ড মুকুলম পৌর বদ্ধন্নম গণ্ডস্থলম অগচ্ছাতু। হুম ভূতাং সাগরগুরু কুণ্ডলিনী নমঃ। তথাস্তু। দারোয়ান দাদা, আমার কাছে তো আর কিছু নেই, এই মানকচের শিকারটাই রাখো। দেখ তেরি। তার তো সবটা বুঝলুম না, কেবল আসার সময় বললেন তথাস্তু। তবে আর কি, কেল্লা মার দিয়া। তোমার আর ভয় নেই, একদিন সকালে উঠে দেখবে যে হৃদয় ছিল সেই হৃদয় হয়ে গেছে। চলো বুঝতে তো কিছু করা যায়। আজ অমাবস্যা তিথি, রাত্রিটা হিমালয়ের এপারটাই কাটিয়ে কাল সকালে হাঁসেরা
পাহাড়ের ওপারে নিজের নিজের দেশের দিকে রওনা হবে। দেশের কথা ছাড়া আজ আর কারো মুখে অন্য কথা নেই। চকার কথা শুনতে শুনতে হৃদয় কেমন আনমনা হয়ে গেল। আজ সারাদিনই তার মনে পড়তে লাগলো আমতলে গায়ে সেই ঘরখাখানি। হৃদয় দেখলো মাথার উপর দলে দলে কত পাখির ঝাঁক। কেউ দেশ ছেড়ে, কেউ খাঁচা ছেড়ে, সবাই দেশে চলেছে। চকা একবার হৃদয়ের কানে কানে বলে গেল, হৃদয় দেশের জন্য মনটা আনচান করছে, কিন্তু বেড়াবার শখ এখনো মেটেনি। হাঁসেরা খেয়ে দে চোখটা বুঝে রাতটা কাটাবার জোগাড় করেছে। এমন সময় চকা এসে হৃদয়কে শুধলো। ঘোড়াকে দেখেছো কি? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গেল কোথায়? শিয়ালে নিলে না তো? একটু আগে তো এখানে ছিল, হঠাৎ গেল কোথায়? তাকে না নিয়ে আমি এখান থেকে নড়ছি না বাপু। তোমরা যেতে চাও তো যাও। চকার দল চলে যেতে হৃদয়ের চারিদিক যেন শূন্য বোধ হতে লাগলো। সে আরেকবার নাটবাড়ির পুরনো মন্দিরটা সন্ধান করতে এগোলো। এমন সময় দূর থেকে দেখলে ঘোড়া কিরাস কলমির ডাঁটা মুখে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ভাঙাচোরা পাথরের মধ্যে গিয়ে সে ধরে। কোথায় ছিলে? সবাই যে চলে গেল। সারা রাত তোমায় খোঁজাখুঁজি করেছি। চলো আর দেরি নয়, এই বেলা তাদের গিয়ে ধরি। বেশি দূরে এখনো পৌঁছায়নি। রোশো, এক্ষুনি যেতে হবে। এত শিগগিরই কি না গেলেই নয়। দেখ ভাই, আমার এক বন্ধু বড় বিপদে পড়েছে। তাকে একলা ছেড়ে যাওয়া তো হতে পারে না। রাতের ডায়াটে যখনই না আটকা পারে না। আমি গেলে তাকে কে বা খাবার আর কেই বা যত্ন করে। হৃদয়ের ইচ্ছে হাঁস সেদিকে না যায়। সে কেবলই তাকে ফেরাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু খোড়ার মন পড়ে আছে সেই রূপকথা সুন্দরী রাজকন্যা বাড়ি হাঁসের দিকে। সে হৃদয়কে নিয়ে একবার উত্তর মুখে উঠলো, খানিক পথ গিয়ে বলল, ভাই বড় মন কেমন করছে। মানস সরোবরে নাটবাড়ির চালায় 2-4 দিন কাটিয়ে চল বাড়ি মুখ হওয়া যাক। দেশের জন্য মন টেনেছে, আর ঘুরে বেড়াতে ভালো লাগছে না। হৃদয়ের মনটাও সকাল থেকে দেশের দিকেই টানছিল। সে আর কোনো কথা কইলে না। খোড়া হাঁস উড়ে এসে নাটবাড়ির সেইখানটিতেই নামলো যেখানে তার বালি হাঁস রয়েছে। ও বালি, কোথায় গেলে বাড়ি? এই যে আমি একটু গা ধুয়ে নিচ্ছি। বেদনা আছে কি? একটুও না, তোমার বন্ধুর কৃপায় আর তোমার যত্নে আমি ভালো হয়ে গেছি।
ডাডাং 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 ডাডাডাডা ডাডাং 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 ডাডাডাডা ডাডাং 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 ডাডাডাডা। হৃদয় চটকা ভেঙে যখন চেয়ে দেখলে তখন কাকেরা পাতিচলা বেরিয়ে কাকচিড়ার দিকে চলেছে। হৃদয় দেখলে জলে জমি গালছের একখানা ফাটা ফুটো উল্টো পিঠের মতো নিচে বিছানো রয়েছে। বাংলাদেশের পরিষ্কার ছক্কাটা জমির মতো মোটেই নয়, সাদা লাল কালা কত রকমের যেন শোটা পশমে বোনা। জলগুলো দেখাচ্ছে যেন ছোট বড় ভাঙা আয়না। দেখতে দেখতে সূর্য উঠলো, আলো পেয়ে মাটি যেন সোনা রূপা আর নানা রঙের উলে বোনা কাশ্মীরি শালের মতো দেখতে লাগলো। কাকেরা হৃদয়কে নিয়ে জলা পার হয়ে মাঠ ঘাটের উপর নিয়ে কোথায় চলেছে? কাকেরা হৃদয়কে নিয়ে কোথায় চলেছে? কোথায় রইল খোড়া হাঁস? কোথায় রইল চকার দল? কোথায় বুদ্ধি? কোথায় বাবালি? হৃদয় এইসব ভাবছে, এমন সময় মাথার উপর থেকে অনেক দূর থেকে হাঁসেদের ডাক এলো। কোথায় কোথায়? সাঙ্গাত সাঙ্গাত, ওগো ওগো, হেথায় হেথায়। অমনি ডোমরাজ ছুটে এসে ধমকে বললে, কেউ আয় দি চোখ দুটো খুবলে। এই সময় ডোমকাক মাথার উপর থেকে হাঁক দিলে, চালাও চালাও। এবারে কাকের দল হৃদয়কে নিয়ে কাকচিড়ার পতিত জমির দিকে চলেছে। গ্রাম নগর আর দেখা যাচ্ছে না, কেবল ধুধু বালি আর কাটা গাছ। মানুষ নেই, পশু নেই, পাখি নেই। পশ্চিম দিকে আকাশে আগুন ধরিয়ে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। ভর সন্ধ্যাবেলা ডোমকাক হৃদয়কে নিয়ে কাকচিড়ার জঙ্গলে এসে নামলো। নিজে দূত হয়ে সবার কাছে গিয়ে খবর দিলে অমনি সব কাকিনীরা বলে উঠল, ডাডাং 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 ডাডাডাডা। শিয়ালের দল আহ্লাদে ল্যাজ ফুলিয়ে হাঁক দিলে, চারিদিকে কাকা হুয়া শব্দ উঠেছে। তারই মধ্যে ধরা হৃদয় কানে কানে বললে, এদের কথা শুনে কোনো কাজ করতে হয় না, কাজ হয়ে গেলে মেরে ফেলবে, সাবধান। ডোমকাক ছুটে এসে হৃদয়কে ধরে টানতে টানতে শাওড়া গাছের গোড়ায় গর্তটার মধ্যে নামিয়ে দিলে। হৃদয় যেন জের বার হয়ে পড়েছে, আধমরার মতো শুয়ে রইল। ডোমকাক হৃদয়কে বলল, ওঠ, যা বলি তাই কর। হৃদয় যেন কিছুই শুনতে পেল না, আধমরার মতো পড়ে রইল। ডোমকাক হৃদয়কে টেনে হিঁচড়ে জকের ফ্যাক্টরির কাছে নিয়ে গিয়ে বললে, খোল এটা, খোল বলছি। হৃদয় এবারে আর রাগ সামলাতে পারল না, ডোমকে এক থাপ্পড় কষিয়ে কোমর থেকে ছুরি বার করে বললে, ফের বাজাতি, বাজে কথা কর। তবে রে আহ 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 আহ। হুয়া, ওত্তা হুয়া, ওত্তা হুয়া। ক্যা 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 ক্যা। এই টাকা এই টাকা এই টাকা এই এত টাকা এই কত টাকা এই এত টাকা এই কত টাকা এই টাকা এই টাকা এই টাকা এই টাকা। তুমি জানো না আমার কি উপকার হয়েছে? এসো আমার পিঠে চড়ো, আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে শিয়ালের বাবাও বসতে পারবে না।
এত হুটোপাটির পর হৃদয়ের ঘুম পাচ্ছিল। সে কাকের পেটে ঢুলে ঢুলে পড়তে লাগলো। ঘুমের ঘোরে কাকের চেহারাটা ইঁদুরের গণেশের মতো দেখতে লাগলো। কাক, বক, হাঁস, শেয়াল সব যেন তার মাথার ভিতর একসাথে হুটোপাটি লাগিয়েছে। এমন সময় বোধ হলো চকার দল ওপর থেকে হাঁকলে, হিতাই হিতাই। কিরে, কিছু ভাঙিসনি তো? হৃদয় ভয় ভয় কুলুঙ্গিটার দিকে চেয়ে দেখলো যেখানকার গণেশ সেখানেই রয়েছে। দুবার মাথা চুলকে এক দৌড়ে বাড়ির উঠানে এসে দেখলো পুকুর পাড়ে খোড়া হাঁস একটা বুনো হাঁসের সঙ্গে ভাব করেছে। একটা ঝোড়ো কাক চালে বসে ডাকছে। গোয়াল ঘর থেকে কপলে গায়ে হাঁক দিলে, হম্বা হম্বা। এমন সময় পুকুর পাড়বে গুগলি ছপ ছপ করে জলে নেমে গেল। তোর হলো কি? টুনটুনি পাখি বলে উঠলো, হলো কি? হলো আমার মাথা আর মুন্ডু। এত বয়স হলো তোর, বুদ্ধি হলো না। উঠে আয় জল থেকে, যা পাঠশালা যা। আমি জয়িতা, আমি অঙ্গনা, আমি দুর্জয়, আমি সায়ন্তনী, আমি সারথী, আমি মধুমিতা, আমি মোহিনী, আমি রিয়া, আমি রোহিত, আমি পারমিকা, আমি পিউ, আমি রাজু, আমি প্রীতি, আমি সায়নী, আমি রূপা, আমি মধুশ্রী, আমি স্বপ্নীল, আমি দীক্ষিত, আমি পল্লবী, আমি তৃণা, আমি শ্রুতি। আপনারা যেরকম দেখলেন সবাই মিলেই তৈরি করেছি সমাজ ধরে, প্রচন্ড মজা হয়েছে। তবে যে রবগুলো আপনারা দেখলেন সেটা মূলত রাজুর তৈরি করা। তাছাড়াও আমাদের ব্যাক স্টেজ মানে টপ তৈরিতে রাজুকে যারা সাহায্য করেছে, মধুশ্রী, মধুমিতা, সায়নী, সারথী। আমাদের নাটক শেষ হয়েছে, ছোট মেয়েরা সকলে করেছে, আমাদের খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এখন দু চার কথা বলে নিচ্ছে আমাদের তৃণানীলা ব্যানার্জি। শ্রুতি,